আপনাদেরকে একটু বলে যাই। আমাদের হাতে, মোস্তফা ভাইয়ের হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, একটা প্রিন্ট করা ফ্লেক্স দেখতে পাচ্ছেন। এটাকে ডিজিটাল মুডে নিয়ে এসেছি, ভয় পাবেন না কেউ। ডিজিটাল মুডে নিয়ে এসেছি। আমার বাড়িতেও ফর্ম পৌঁছে গিয়েছে, আপনাদের বাড়িতেও ফর্ম পৌঁছেছে। সবার এক কালারের ফর্ম, সাদা কালো, সাদার উপরে কালো প্রিন্ট। আমি ডিজিটাল মুডে এই জন্য করেছি, দূর থেকেও যারা দেখবেন বোঝার জন্য সুবিধা হবে, চোখে ভালো করে লাগবে, মাইন্ডে সেটাকে সেট আপ করে নিতে পারার জন্য ডিজিটাল মুডে ফর্ম একটু বড় আকারে ডিজিটাল মুডে নিয়ে এসেছি আপনাদের সামনে। এই ফর্মকে আমি সহজেই ফিল আপ করার জন্য, এই আমাদের ক্যাম্পে এসে ফিল আপ করতে হবে এরকম ব্যাপার নয়। মনোযোগ সহকারে যদি আজকে আমার বক্তব্যটা শোনেন, বা ভিডিওর মাধ্যমে যারা দেখছেন, ভিডিও যারা করছেন, অনেকে লাইভ দিচ্ছেন, যদি যে সামনেওয়ালা যে দেখছেন বা দেখবেন, যদি একটু মনোযোগ সহকারে দেখে, তাহলে আমি আপনাদের বলে যেতে পারি, আপনাদের দ্বিতীয় কোনো কাজ করতে লাগবে না, কারো কাছে যাওয়া প্রয়োজন লাগবে না, বাড়িতে বসেই আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। এবার আসা যাক কিভাবে ফিল আপ আমরা করব। এই ফর্মটিকে সহজেই ফিল আপ করার জন্য 4টে পার্ট আমরা করেছি। ফার্স্ট পার্ট কি আছে, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন 5টি ঘরের একটা পোর্শন করা আছে, দেখতে পাচ্ছেন তো নাকি? যারা দেখতে পাচ্ছেন হাত তুলে দেখান তো। দেখতে পাচ্ছেন? দূরের লোকেরা দেখতে পাচ্ছেন? মায়েরা দেখতে পাচ্ছেন? এই 5টা, এই পোর্শনটাকে, উপরে এই পোর্শনটাকে আমরা একটা পার্ট করেছি। ফার্স্ট পার্ট এটাকে করেছি, এই যে ঘরটাকে সব আলাদা আলাদা করে করা আছে, পুরো বক্স করা আছে। তারপরে সেকেন্ড পার্ট এটা, থার্ড এটা, ফোর্থ এটা করেছি। এবার আপনাদের বলি ফার্স্ট পার্টে আমি আসি। একদম ইজি ব্যাপার আছে। মা যদি না দেখতে পান, এদিকে চলে আসেন না। মা আমার দেখতে পাচ্ছেন? তাহলে একটু সরে আসেন, সুবিধা হবে আপনাদের, চলে আসেন। ফার্স্ট পার্ট যেটা করেছি, ফার্স্ট পার্টে আপনাদের কিছুই কাজ নেই, শুধুমাত্র একটা ছবি এখানে লাগাবেন। এখানে প্রিন্ট হয়ে এসেছে আপনার এপিক নাম্বার, আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা প্রিন্ট হয়ে এসে গিয়েছে। এখানে আপনার ক্রমিক নাম্বার, অংশ নাম্বার, বিধানসভার নাম, রাজ্যর নাম প্রিন্ট হয়ে এসেছে। এখানে কিউআর কোড প্রিন্ট হয়ে এসেছে। এখানে একটি ছবি আছে, অলরেডি আপনার 2025-এর ভোটার লিস্টে যে ছবিটি আছে প্রিন্ট হয়ে এসে গিয়েছে। শুধু একটি ঘর খালি আছে। এই ঘরটিতে আপনি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ছবি দেবেন। যেই ছবিটা দেবেন, অনুরোধ করছি চোখে চশমা রাখবেন না। 75% মুখ যেন খোলা থাকে। মাথায় টুপি দিয়ে রাখতে পারেন, মাথায় হিজাব পরতে পারেন। পাঞ্জাবি ভাইরা মাথায় পাগড়ি, শিখ ভাইরা মাথায় পাগড়ি পরেন। অন্য কেউ যদি মাথায় কিছু দিয়ে ঢাকা থাকে, কোনো সমস্যা নাই। শুধু লক্ষ্য রাখতে হবে 75% ফেস যেন কি হয়, খোলা যাকে বা দেখা যায়। তাহলে এই ফার্স্ট পার্টে কত কি ঘর দেখছিলেন না? অনেকে ভয় পাচ্ছিলেন কি হবে রে, কিচ্ছু নেই, শুধুমাত্র একটা ছবি দেবেন, এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে গেল। ভয় কাটছে তো? দ্বিতীয় হচ্ছে সেকেন্ড পার্ট। এখানে লাল কালার করে রেখেছি আপনাদের সুবিধার্থে। এখানে কিছু কোশ্চেন আছে, উত্তর আপনারা এখানে দেবেন এই বক্সটার মধ্যে। এখানে কোশ্চেন, এখানে উত্তর। এই কোশ্চেনের উত্তরগুলোকে কোথা থেকে পাবেন? আপনাদের পকেটে উত্তরগুলোকে আপনারা নিয়ে ঘোরেন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই ধরনের ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও আমরা পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, এই ধরনের কাগজ আমাদের বাড়িতে নাই। এর উত্তর সব এই কোশ্চেন এখানে আছে, উত্তর এখানে আপনি ওই কাগজ দেখলে পাবেন। তাই প্রশ্নগুলো কি আছে দেখব, করলেই আপনাদের কাছে উত্তর সহজ হয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে জন্মের তারিখ। আমরা আমাদের জন্মের তারিখ জানি না। যদি অনেকের মাস ভুলে গিয়েছে, বাপের বয়সী লোকেরা কি 1970 সালে জন্ম হয়েছে, 1985 সালে জন্ম হয়েছে, তাহলে মাস ভুলে গিয়েছে। তাহলে কোথায় পাবে? ভোটার কার্ডটা বার করুন, ওখানে দেখবেন আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে। অনেক ভোটার কার্ড দিয়ে দেখবেন
4টে এক্স লিখে 1970 লিখে দিয়েছে সালটা, কিন্তু এখানে কি লিখতে হবে? দিন, মাস, সাল। তাহলে এটা কোথায় পাবেন? ভোটার কার্ডে নেই পুরোটা, আধার কার্ডটা খুঁজুন। আধার কার্ডে পুরোটা থাকার কথা। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, কোনো জায়গায় খুঁজবেন, আপনি ডেট অফ বার্থ পুরো দিন, মাস, সাল এখানে লিখে দিলেন। তারপরে কি প্রশ্ন আছে? আধার নাম্বার, তাও ঐচ্ছিক, অপশনাল। আপনি চাইলে, বাবু এই বাবু, আপনি চাইলে আপনার আধার নাম্বার দিতে পারেন, নাও পারেন, এটা অপশনাল, ঐচ্ছিক করে রেখেছে। তারপরে বলছে আপনার মোবাইল নাম্বার। হ্যাঁ, আমরা আমাদের মোবাইল নাম্বার জানি না, হয়তো হতে পারে একটা মোবাইল নাম্বার, বাড়িতে 3টে ভোটার আছে, কোনো চিন্তা করার কারণ নাই। আপনার ওই একটি নাম্বারই 3জন ভোটারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে বলছে পিতা বা অভিভাবকের নাম। আমাদের পিতা বা অভিভাবকের নাম আমরা কি ভুলে গেছি নাকি? এখানে আমরা লিখে দেব। আচ্ছা বলুন, ভয় কাটছে কি কাটছে না? বাঘ ভাল্লুক আছে খাবার, যা কোশ্চেন আছে উত্তর তোমাকে দিতে হবে। আমি যদি বলি আমি এসআইআর ফর্ম ফিল আপ করবো না, সমস্যা কি সমাধান হবে? তাহলে এটা রাজ্যের যারা শাসক দলে আছে তারা যদি এটাকে নিয়ে মামলা বা রেজুলেশন পাস করতো, তারা যদি মুভমেন্ট করতো যে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করবো না, রাজনৈতিক এসআইআর আমরা হতে দেব না, তাহলে একটা প্রশ্ন ছিল। এখন এসআইআর এর ফর্ম এসেছে আপনার বাড়িতে, না ফিল আপ করে রেখে দিলে তো আপনার ভোটার লিস্টে নাম উঠবে না, নাম তো কেটে যাবে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? সামনে যে পরীক্ষাটা আছে পাস করতে হবে। পরীক্ষার জন্য কোশ্চেন দিয়েছে, উত্তর আমার জানা আছে, শুধু ঠান্ডা মাথায় উত্তরগুলো লিখে জমা দেব, পাস আমরা করব। মাস্টার মশাই, ভারতের নির্বাচন কমিশন যদি ছাত্র ভোটারের সাথে যদি অন্যায় করে, আমার উত্তর সব দেওয়ার পরেও আমার উত্তরপত্রতে যদি লাল কালি মেরে দেয়, তাহলে মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে লড়াই সংগ্রাম তৈরি করব আর আইনি লড়াই করব, ছেড়ে কথা বলবো না। মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছে, আমরা উত্তর দেব। মাস্টার মশাইয়ের পরের কোশ্চেন কি বলেছে? পিতা বা অভিভাবকের নাম লিখতে। পিতা বা অভিভাবকের নাম আমরা লিখে দেব। তবে বিবাহিত মহিলাদের অভিভাবক হচ্ছে তাদের স্বামী। স্বামীর নাম লেখার জায়গা এখানে আছে, তাই বিবাহিত অবিবাহিত পুরুষ মহিলা সবাইকে বলবো পিতা বা অভিভাবকের জায়গায় আপনারা আপনাদের পিতার নাম লিখলে কোনো অসুবিধা নাই, বা বিবাহিত মহিলারা যদি স্বামীর নাম লেখে তাতেও কোনো অসুবিধা নাই। তারপরে লাইনে কি বলছে? পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। আপনারা এপিক নাম্বারকে জানেন? কোনটা এপিক নাম্বার জানেন তো? আপনাদের কাছে তোমার ভোটার কার্ড আছে? ভোটার কার্ড অনেক আমার এই ধরনের আছে, এইটা দেখাই তাহলে সুবিধা হবে। এই ধরনের, এটা পিভিসি প্রিন্টের। ভাববেন না এমএলএ বলে এই ধরনের কার্ড আপনাদের জন্য এইরকম ব্যাপার না, আপনারাও চাইলে এরকম বানাতে পারেন, এটা ইজি ব্যাপার কিছু রকেট সায়েন্সের জন্য লাগে না। যাক, এটা ঢুকিয়ে নিই ওই জন্য পকেটে। এই ধরনের ভোটার কার্ড তো ম্যাক্সিমাম মানুষের কাছে আছে। এই ভোটার কার্ডের হয় ছবির মাথায় থাকে, নাহলে ছবির বাম দিকে কটি নাম্বার দেওয়া আছে, এটাকে এপিক নাম্বার বলে। এখানে কি বলছে? পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। যদি আপনার পিতা বা অভিভাবকের এপিক নাম্বার না থাকে, দেওয়ার প্রয়োজন নাই, থাকলে দেবেন। পিতা বা অভিভাবক যদি মারা যায়, তাহলে দেওয়ার আর প্রয়োজন নাই, শুধু নামটা লিখে দিলেন। এরপরে কি কোশ্চেন আছে? মায়ের নাম। হ্যাঁ, আমরা আমার মায়ের নাম জানি না। কি গো, কি আমরা মায়ের নাম জানি না? মায়ের নাম লেখার কথা বলছে। ঠিক একইভাবে মায়ের এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। মা মারা গেলে শুধু মায়ের নাম লিখবেন, আর এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। এরপরে কি বলছে? স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে। এই ফর্মটা বিবাহিত পুরুষরাও তো ফিল আপ করবে, অবিবাহিত পুরুষরাও তো ফিল আপ করবে, বিবাহিত মহিলারাও করবে, অবিবাহিত মহিলারাও করবে। যারা অবিবাহিত,
লাস্টের দুটো ঘর তারা ছেড়ে দেবে, কারণ এখানে কি বলছে, স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে বলছে, তারপরের লাইনে স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার লিখতে বলছে। যারা বিবাহিত নয়, অবিবাহিত, তারা স্বামী স্ত্রী কোথায় পাবে গো? পাবে না, তার নাম দেওয়ার প্রয়োজন নেই। এবার যারা বিবাহিত, এই মোস্তফাই ফিল আপটা করছে, ওর আব্বার নাম, আব্বার এপিক নাম্বার থাকলে দেবে, আব্বা বেঁচে থাকলে এপিক নাম্বার দেবে, না থাকলে দেবে না। মায়ের নাম, মা বেঁচে থাকলে এপিক নাম্বার দেবে, মায়ের এপিক নাম্বার না থাকলে দিল না। এবার স্বামী অথবা স্ত্রী, স্বামীর এখানে ও পুরুষ, ওর স্ত্রী আছে, বিবাহিত তো নাকি, হ্যাঁ ছেলে পুলেও আছে আবার, ওর স্ত্রীর নামটা এখানে লিখলো। তারপরের লাইনে স্বামী অথবা স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে, স্ত্রী যদি ভোটার কার্ড হয়ে যায়, এপিক নাম্বার এখানে বসিয়ে দিল। এবার এর স্ত্রী ফর্ম ফিল আপ করবে। সে কি করবে, তার জন্ম তারিখ, আধার নাম্বার ইচ্ছে হলে দেবে, মোবাইল নাম্বার দিতেই হবে, তার বাপের নাম দিল, মায়ের নাম দিল, যদি আপনার কি বলে এপিক নাম্বার অ্যাভেলেবেল থাকে দেবে, যদি মারা যায় দেওয়ার প্রয়োজন নেই। এবার এই ঘরটা এসে স্বামীর নাম মোস্তফা, পুরো নাম কি, মোস্তফা মোল্লা দিয়ে দিল তার স্বামীর নাম যেহেতু, আর স্বামীর ভোটার কার্ডের এপিক নাম্বারটা বসিয়ে দিল। সেকেন্ড পার্ট কমপ্লিট। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, জিজ্ঞাসা আপনাদের কাছে, ফার্স্ট পার্টে কাজ কি? ছবি, শুধুমাত্র একটি ছবি দেওয়া। সেকেন্ড পার্টের কারো বুঝতে অসুবিধা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি বুঝিয়ে দেব আপনাদের। সেকেন্ড পার্টটা কারো বুঝতে অসুবিধা আছে? মায়েরা বুঝতে পেরেছো? আপনারা বুঝতে পেরেছেন সেকেন্ড পার্টে? তাহলে কারো বুঝতে অসুবিধা থাকলো না, সেকেন্ড পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার কি, 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তারা কি করবে? 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে, ছবি লাগালেন, সেকেন্ড পার্টটা ফিল আপ করলেন। আপনাদের লাস্টের দিকে দেবেন দুটো ঘর আছে, আমি শুধু কালার চেঞ্জ করছি আপনাদের বোঝানোর জন্য। বাম দিক আর ডান দিক, বাম হাতে এটা পড়ছে, এটা ডান হাতে পড়ছে। বাম হাতের বা বাম দিকে যে ঘরটি আছে, যা কোশ্চেন আছে সেম কোশ্চেন ডান দিকে আপনি পেয়ে যাবেন। এর উত্তর আপনি কোথা পাবেন? এর উত্তর তো আপনি পকেটে নিয়ে ঘুরছিলেন, বল বিশ্বাস হয়েছে তো? পকেটে করে কাগজগুলো নিয়ে ঘোরেন তো পার্সের মধ্যে, এর উত্তর। তাহলে এর উত্তরগুলো কোথা পাবেন? 2002 এর ভোটার লিস্টটা খুঁজবেন, এই দুটো ঘরের উত্তর সেখানে পেয়ে যাবেন। এই দুটো ঘরটা একটু মাথার ঠান্ডার আগে ফিল আপ করবেন, যে এই ঘরটি ফিল আপ করবে কে? বাম দিকের ঘরটিকে ফিল আপ করবে যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তিনি বাম দিকের ঘরটা ফিল আপ করবে, ডান দিকের ঘরটা তাকে ফিল আপ করতে লাগবে না। আর যার 2002 এর ভোটার লিস্টে নাম নাই কিন্তু আত্মীয়র আছে, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, আমি ইংলিশে এই জন্য বললাম, এটা গুলিয়ে ফেলছে, বাবা, মা, দাদু, দাদি, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, তারা কি করবে? এদিকে তাকাও, বাচ্চারা ও আসবে যাবে, ও নিয়ে বাচ্চারা এই ঘরটা তারা ফিল আপ করবে। এখন আসা যাক, 2002 এর ভোটার লিস্টে নাম আছে, সে কিভাবে ফিল আপ করবে? আপনারা একটু বলুন পদ্ধতিটা। এই যারা ফর্ম ফিল আপ করছিল, বলো পদ্ধতিটা বলো। হ্যাঁ, ওখান থেকে বলো, তাড়াতাড়ি বলো, উঠে দাঁড়াও। 2002 সালে আমার ভোটার লিস্টে নাম আছে, আমি কিভাবে ফিল আপ করবো বলো? এইখান থেকে শুরু করো। ছবি দিলে প্রথমে, এই ঘরে যা কোশ্চেন আছে উত্তর দিলে, এই ঘরের উত্তর লেটেস্ট হবে, আপডেট যে উত্তরটা আছে হবে। এবার কি বলছে? সর্বশেষ SIR এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, নির্বাচকের আত্মীয়র বিবরণ বলে। এবার আমার 2002 সালে নিজের নাম আছে, আমি কোন জায়গাটা ফিল আপ করবো? এইখানটা ফিল আপ করবো। বাহ, ভেরি দারুণ। এবার কি কোশ্চেন আছে এটাও ভয় পাওয়ার দরকার নেই। প্রথম বলা আছে নির্বাচকের নাম, নির্বাচকের নাম মানে ভোটারের নাম, যার 2002 এর ভোটার লিস্টে নাম আছে তার নাম।
তারপরে বলছে এপিক নাম্বার যদি থাকে, এপিক নাম্বার দেখিয়েছি আপনাদের। এবার আপনাদের বলবো এই পার্টটা ফিল আপ হয়ে যাওয়ার পরে এই পার্টটাকে আর মাথা দেবেন না। এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে, একটা ছাড়তে হবে। কে 2002-এ যার আছে এই ঘরটা ফিল আপ করবে, এই ঘরটা ছেড়ে দেবে তিনি। আর 2002-এ নাই কিন্তু আত্মীয়র নাম আছে, এই ঘরটা ফিল আপ করবে, এটা করবে না। যখন এই দুটো ঘরের মধ্যে কোনো একটা ঘরটা ফিল আপ করতেই হবে আপনাকে, যখন করবেন আমি আপনাদের বলবো অন্য কোনো কাগজে হাত দেবেন না। শুধুমাত্র 2002-এর ভোটার লিস্ট যে কাগজে আছে লিস্টটা থেকে দেখে লিখবেন, নাহলে গুলিয়ে ফেলবেন, ভুল হয়ে যাবে। নির্বাচকের নাম 2002-এর ভোটার লিস্টে খুঁজে পেয়েছেন বলি তো এখানে হাত দিয়েছেন। ওখানে যে অক্ষরে লেখা আছে, হয়তো আব্দুল করিম মোল্লা, এখন আ বয়দয়সুল লিখছেন। 2002-এ কি ছিল? আ ব দয়সুল। আপনি কিন্তু এখানে যেহেতু লিখছেন 2002-এর ডেটা, আ ব দয়সুল দেবেন। আব্দুল বানানটা ওখানে যদি ভুল থাকে এখানেও ভুল লিখবেন, আপনি ঠিক করতে যাবেন না। আব্দুল করিম বক্স ছিল এখন লেটেস্ট, আর 2002-এ ছিল করিম আব্দুল বক্স। আপনি পাকাও মারতে যাবেন না, আপনি এখানে করিম আব্দুল বক্সই লিখবেন। অর্থাৎ 2002-এর যেরকম তথ্য দেওয়া ছিল সেই রকমই সেম কপি পেস্ট, বোঝেন তো অনেকে, মানে ধরে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া, যা আছে সেম টু সেম, একটুও চেঞ্জ হবে না। তারপরে এপিক নাম্বার যদি থাকে, অনেকের 2002-এ এপিক নাম্বার ছিল না, অত ভাবলে হবে না, নাই তো জায়গা ছেড়ে দেবেন। থাকলে 2002-এর এপিক নাম্বার যেখানে আছে সেটা তুলে নিয়ে এসে বসিয়ে দেবেন। তারপরে আত্মীয়র নাম, আপনি কোথায় পাবেন আত্মীয়র নাম? 2002 সালে ভোটার লিস্টে 5 নাম্বার কলামে সম্পর্কিত ব্যক্তির নাম বলে আছে, ওটাই আপনার আত্মীয়, এখানে নিয়ে এসে লিখে দিলেন। তারপরে সম্পর্ক 2002-এর ভোটার লিস্টে 4 নাম্বার কলামে দেখবেন ওখানে সম্পর্ক উল্লেখ আছে, পিতা হোক স্বামী হোক, ওখানে যা লেখা থাকবে সম্পর্কর জায়গায় বসিয়ে দিলেন। তারপরে জেলার নাম 2002 সালে আপনি যেখানে ভোটার লিস্ট যে জেলার ছিলেন সেই জেলার নাম দেবেন। রাজ্যের নাম, আমরা অলরেডি তো পশ্চিমবাংলায়, 2002 আমরা পশ্চিমবাংলাতেই ছিলাম, তো পশ্চিমবাংলা। তারপরে বিধানসভা ক্ষেত্র নাম, 2002 সালে বিধানসভার যে ক্ষেত্রে আমরা ছিলাম, যেখানে আমি ভোট দিয়েছিলাম বা যে ভোটার লিস্টে নাম উঠেছে, সেই পাতাটার একদম মাথার বাম দিকে দেখবেন ওখানে বিধানসভার নাম লেখা আছে। যার ভাঙ্গর বিধানসভা লেখা থাকবে ভাঙ্গর বিধানসভা লিখবেন। অনেকে আছে 2002 সালে রাজারহাট বিধানসভায় ভোটার ছিল, এখন এখানে শিফট করেছে, তাহলে সে যখন ফিল আপ করবে বিধানসভার নামটা কি লিখবে, তার যে লিস্টটা আছে সেখানে দেখে নেবেন মাথায় কি লেখা আছে সে লিখবে। তখন যদি রাজারহাট হয় তাহলে জেলাটা কোন জায়গায় কি বসবে? উত্তর 24 পরগনা। কারণ এখানে বলা হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে যা আছে সেম আমরা এখানে বসাবো। তারপরে কি এখানে দিয়ে আছে ঘর করে বিধানসভা ক্ষেত্র নম্বর, যদি ভাঙড়ের কেউ ফিল আপ করে, 2002 সালে ভাঙড় বিধানসভার ক্ষেত্র নম্বর কত ছিল আপনারা জানেন? এখন কত? এখন 148, কিন্তু আগে কত ছিল 2002-এ? 107। তাহলে এখানে আমি কত লিখবো? কেন লিখবো? 2002-এর তথ্য আমি এখানে দিচ্ছি, অলরেডি আমার তথ্য 2025-এর তথ্য এখানে চলে আসবে, ওরা প্রিন্ট করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এখানে। তাহলে আমি লিখছি এখন 2002-এর তথ্য, এখানে ডেটা দিচ্ছি, তাহলে এখানে 107। এখানে অংশ নাম্বার 2002-এর ভোটার লিস্টের একদম যে লিস্টের ডান দিকের একদম টপে মাথায় অংশ নাম্বার লেখা আছে, ওখানে যা লেখা থাকবে বসিয়ে দেবেন। ক্রমিক নাম্বার তথা সিরিয়াল নাম্বার 2002-এর ভোটার লিস্টের প্রথম যে কলামটা আছে ওইটাই 1 2 3 4 5 6 করে সিরিয়াল হয়ে যাচ্ছে, ওটা ক্রমিক নাম্বার বলে, এটা বসিয়ে দিলেন, আপনার কাজ শেষ। তারপরে কি হবে? এখানে সিগনেচার করলেন, সিগনেচারের জায়গা আছে বা বাম হাতের, ছাপ দিলেন, তারিখ দিলেন, ফর্ম রেডি হয়ে গেল। যে অফিসার আপনাকে দুটি ফর্ম দিয়েছে সেই অফিসারের নাম ফোন নম্বর একদম মাথায় লেখা থাকে, সেই অফিসারকে আপনি ফোন করতে পারেন, সাহেব বাবু কি মা যেই হোক না কেন, যে আমার ফর্ম রেডি হয়ে গেছে আপনি আমার কাছ থেকে নিয়ে যান। সে তার সময় মতো চাপ দেবেন না, অনুরোধ করছি,
তাদের বিএলও গুলোর মাথায় অনেক চাপ দেবেন না, আমি এটা অনুরোধ করছি। সে তার সময় মতো আসবে, এসে আপনার ফর্ম দুটি নেবে, নেওয়ার পরে আপনার কি দেখে নেবেন, এই কোণে একদম নিচে ফর্মের ডান দিকের কোণে উনি একটি স্টাম্প মারবেন, সিগনেচার করবেন, তারিখ দেবেন, একটি উনি নিয়ে চলে যাবেন, একটি আপনার কাছে রেখে দেবেন। আপনার বাকি আর কিছুই কাজ করতে হবে না। বাকি কি করতে হবে আপনার বিধায়ক আপনার জন্য বুঝে নেবে। মাথায় থাকবে তো? তাহলে ক্লিয়ার। 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে ছবি দিলেন, পূরণ করলেন এই ঘরটি, বাম দিকের কোশ্চেনের উত্তর দিলেন, সিগনেচার করলেন, রিসিভ করিয়ে নিলেন, কাজ শেষ। এবার আসা যাক, 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, তাহলে আমি কি করব? আমাকে 2002 সালের ভোটার লিস্টটা একটু খুঁজতে হবে। আমার আব্বার আছে, আমার আম্মার আছে, আমার দাদর আছে, আমার দাদির আছে, খুঁজতে হবে। নিশ্চিতভাবে বার হবে। যদি না বার হয় তারও ঔষধ আছে, তারও ঔষধ আছে। তাহলে আমি কি করব? খুঁজলাম, 4 জনের মধ্যে 4 জনেরই বার হতে পারে, বা একজনের বার হয়েছে, দাদির বার হয়েছে, দাদর বার হয়েছে, বাপের বার হয়েছে, বা মায়ের বার হয়েছে, ওসব দেখার দরকার নেই। যার একজনের খুঁজে পাবো, কি করব? সেম কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো এখানে বললাম সেম কোশ্চেন এখানে আছে, এর উত্তর কোথায় পাবেন? যেখানে আমি খুঁজে পেয়েছি। কোথায় খুঁজে পেয়েছি? 2002-এ। এটা এখানে উত্তর দিয়ে দিলাম, দিয়ে এখানে সিগনেচার করলাম, বা বাম হাতের আঙুলটা ছাপ দিলাম, দিয়ে আমি রিসিভ করিয়ে নিলাম, আমার কাজ শেষ। 3 নম্বর পয়েন্ট, 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার আব্বার নেই, আপনার আম্মার নেই, আপনার দাদুর নেই, আপনার দাদির নেই। করবেন কি? ভয় পাওয়ার দরকার নেই। আপনি কি করবেন? ছবি লাগালেন, সেকেন্ড পার্টটা লেটেস্ট তথ্য দিয়ে ফিল আপ করলেন, সিগনেচার করলেন, রিসিভ করিয়ে রেখে দিলেন ফর্ম। আর আপনাকে কি, আপনি যখন এই জমা দেবেন আপনাকে নোটিশ আসবে। যাক, নোটিশের বিষয়টা আমি পরে বলবো। এই যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড, ফোর্থ, সিগনেচার, রিসিভ, এই সম্পর্কে কারো জানতে অসুবিধা আছে? কেউ বুঝতে কারো অসুবিধা আছে? যদি না বুঝতে পারেন জিজ্ঞাসা করুন, আমি বলবো। কটা বাজে দেখো? আচ্ছা, ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা আছে বলুন। আচ্ছা, কোনো অসুবিধে নাই। মারা গিয়েছে, তাও এপিক নাম্বার বসিয়ে দিয়েছে, এটা কোনো অসুবিধে নাই, পাপের কাজ করেনি। কিন্তু আপনার বাড়িতে এরকম একটা খালি ফর্ম এসেছে, আপনার আব্বার নামে ফর্মটা এসেছে, আপনার আব্বা মারা গিয়েছে, আপনি যদি কারো পাল্লাই পড়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেন, আপনার 1 বছর পর্যন্ত কিন্তু জেল হতে পারে, জরিমানা হতে পারে, দুটি হতে পারে, মাথায় রাখবেন। আপনি আপনার এখানে অভিভাবক বা পিতার জায়গায় পিতার নাম লিখেছেন, এপিক নাম্বার বসিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আব্বার নামে একটা নতুন ফর্ম এসেছে, এখানে আপনার নাম, আব্বার নাম লিখে এপিক নাম্বার, কিন্তু আপনার আব্বা মারা গিয়েছে, সেটা আপনি কি করবেন? একদম ফিল আপ করবেন না ওই ফর্মটি। মানে আমি বুঝাতে পারছি? আপনার ফর্ম এটা, আপনার আব্বার নাম লিখেছেন, ধরছি আপনার আব্বা মারা গিয়েছে, এপিক নাম্বার বসিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নেই, ও তো অসুবিধে নেই, পাপ করেননি আপনি। হ্যাঁ, আপনার সাদা মনে কাদা নেই, এপিক নাম্বার দেখতে পেয়েছেন, লিখে দিয়েছেন, এটা দোষের কিচ্ছু দোষ হয়নি। কিন্তু আপনার আব্বার নামও এরকম একটা ফর্ম এসেছে, আপনি সে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে জমা দিচ্ছেন, ধরা এটা পড়বেই। কেউ ধরে দিক না দিক, আমরা ধরে দেবো। এবার আমি বলছি, তাহলে আমরা ধরিয়ে দেবো, কারণ এটা অবৈধ ভোটার। তো যে ভারতের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি পাওয়ার পাচ্ছে, আর 326 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে জীবিত ভোটাররাই ভোট দিতে পারবে। তাহলে আপনার আব্বা, আপনার দাদু, আপনার মা মারা গিয়েছে, সে কি করে ভোট দেবে? তাহলে আমাদেরকে ধরে দিতে হবে না? যেমন মাস্টার যদি ভুল করে, কি বলছি, মাস্টারের বিরুদ্ধে আমরা লড়াই করব, তাহলে আপনার কেউ যদি তুলে দেয়। আর একটা কথা, এখানকার মেয়ে রাজারহাটে বিয়ে হয়েছে, রাজারহাটে ভোটার লিস্টে নাম উঠেছে, এখানে এসেছে ফর্ম, ওখানেও জমা দিচ্ছেন, এখানেও জমা দিচ্ছেন,
ভুল করছেন, কারো পাল্লায় পড়ে কাজ করবেন না, ধরা তো পড়বেই। এখানে লেখাই আছে, আপনি যে সই করছেন না, সইয়ের জায়গায় লেখা আছে 1950 সালে ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী মিথ্যা তথ্য দিলে 1 বছর জেল, জরিমানা হতে পারে বা দুটোই হতে পারে, জেল জরিমানা দুটি হতে পারে। একটা ভোটারের কটা এপিক নাম্বার হবে? ভোটার লিস্টে একটাই হবে। আপনি রাজারহাটে আপনার মেয়েকে বিয়ে দিয়ে পাঠিয়েছেন, তার বাড়িতে সে চলে গিয়েছে, ওখানে নতুন ভোটার লিস্টে নাম উঠেছে, এখানেটা আপনি আবার এখানে ফর্ম এসে গিয়েছে, দু জায়গায় ফিল করে জমা দিলে ভাববেন না ভোটের সময় একটা আমি ছাপ্পা মারবো, কিন্তু এখন যা কড়াকড়ি হচ্ছে 1 বছর জেল, জরিমানা দুটি হয়ে যেতে পারে, তখন কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না, আমি আগে থেকে বলে যাচ্ছি। ক্লিয়ার মেসেজ? আর কার কোনো প্রশ্ন আছে? মায়েরা বুঝতে অসুবিধা হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি কি বললাম আমি আর একবার রিপিট করবো, আপনারা আমার সাথে উত্তর দেবেন। যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে সে কি করবে বলুন? একটা ছবি লাগাবে, সেকেন্ড পার্টের কিছু কোশ্চেন আছে উত্তর দেবে, একদম নিচের বাম দিকের ঘরটা পূরণ করবে, সিগনেচার করবে বা টিপ দেবে, বিএলওর এখান থেকে এখানে বিএলও যে স্ট্যাম্প সিগনেচার করবে এখানে করে ফর্ম নিয়ে নেবে। এবার আসা যাক 2002 সালে নিজের ভোটার লিস্টে নাম নাই, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার নাম আছে, সে কি করবে? ছবি লাগালো, এই ঘরটি পূরণ করলো, আর ডান দিকের এই ঘরের যে কোশ্চেনগুলো আছে এর উত্তর সব 2002 এর ভোটার লিস্টে আছে, সেটা দিয়ে পূরণ করে দেওয়ার পরে সিগনেচার রিসিভ করিয়ে নিল। এবার 3 নম্বর ব্যক্তি যে 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, বাপের নাই, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম নাই, সে কি করবে? এটা ছবি লাগালো, ফিল আপ করলো, সই করলো, রিসিভ নিল। এবার আমি আপনাদের বলি, এবার আপনাদের একটু বসো, এবার আপনাদের বলি, তাহলে কি সেও পার হয়ে গেল নাকি? না, তাকে ডাকবে, তাকে কি করবে? নোটিশ করবে, নোটিশ পেলে ভয় পাবেন না, তাকে ডাকবে কি ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা আপনি নিয়ে হাজির হবেন। কি ডকুমেন্টস চেয়েছে তার আগে আপনাদের সহজ সুবিধার্থে বলছি। এমন ঘটনা ঘটেছে বড় ভাইয়ের নাম আছে, ছোট ভাইয়ের নাম আছে, মেজো ভাইয়ের নাম আসেনি, তাই তো? ভাইকা ওই বড় ভাই আর মেজো ভাইয়ের ছোট ভাইয়ের যে নামটা আছে ওটা জেরক্স করে রেখে দিন কাছে, কারণ বাপের নাম তো এক মিলে যাচ্ছে, শুধু আপনারটাই আসেনি, ঠিক আছে? তো ওই কাগজটা বাপ মামার নাম এসেছে, নানার নাম এসেছে, মায়ের নাম আসেনি, এরকম ঘটনা ঘটছে তো, ভয় পাওয়ার দরকার নেই, তারা ওইটা ফিল আপ করবে, ওই কাগজগুলো রেখে দিক। কিছু ডকুমেন্টস চেয়েছে, 1/7/1987 সালের আগে যাদের জন্ম, 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস দিলে সে তার নামটা থেকে যাবে। এই সাপোর্টিং পেপারগুলো তার সাথে আমরা নিয়ে যাব। তো আপনাদের বলে যায় একটা কথা, আপনাদের বিধায়ক হিসাবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের কারো বাড়িতে যদি নোটিশ আসে, নোটিশের জবাব আপনি একা দিতে যাবেন না, আপনার বিধায়ক আপনার সাথে নোটিশের জবাব দিতে যাবে। আর একটা কথা বলে যাই, খুব জটিল কেস যদি হয়ে যায়, নোটিশের জবাব দিতে আপনি একা যাবেন না, আপনার সাথে আপনার বিধায়ক একজন উকিলকে পাঠাবে আপনাদের জবাব দেওয়ার জন্য। এখানে কথা দিয়ে যাচ্ছি, একজন নয়, যদি 100 জন, যদি একজন নয়, যদি 100 জনের এই ধরনের সমস্যা হয়, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই ভাঙড়ের ভোটারদেরকে আমি বলে যাচ্ছি, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, একজন ভোটারের যদি নামে অসুবিধা হয়, বৈধ ভোটারের, আমি কথা দিয়ে যাচ্ছি, তার সাথে একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে, সে তৃণমূলের চরম সমর্থক, আইএসএফের চরম বিরোধী হওয়ার পরেও তার সাথে প্রয়োজনে আমি উকিল বিনামূল্যে, তাকে 1 টাকা খরচ করতে হবে না, তার বিধায়ক তার জন্য সমস্ত উকিল খরচ দিয়ে তার পরিষেবা দেবে। আমি এখানে এসেছি কি হিসাবে? বিধায়ক হিসাবে। আইএসএফ এর নেতা এখন আমি নয়, যখন আমি আইএসএফ এর মঞ্চে উঠব আমি তখন আইএসএফ এর নেতা হব। এখন এই মঞ্চটা কি? ভাঙড়ের বিধায়কের মঞ্চ। তো এই মঞ্চ থেকে আমি কে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ বিরোধী আমি দেখতে যাব না। আমি বিধায়ক, প্রত্যেকটা ভোটারকে পরিষেবা দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাই আপনাদের বলে যাই,
আপনারা কেউ আতঙ্কিত হবেন না। উকিল যদি প্রয়োজন লাগে, প্রয়োজনে উকিল দেবো। উকিলের জন্য আপনাদেরকে কোনো অর্থ খরচ করতে হবে না। সেই অর্থ খরচ ভাঙড়ের মানুষের জন্য ভাঙড়ের বিধায়ক করবে, নিশ্চিন্তে আপনারা থাকুন। আর এখানে রাজনৈতিক ভেদাভেদিতে যাবেন না। কে তৃণমূল, কে বিজেপি, কে ভাইজানকে অনেক ছোট বড় কথা বলে, ভাইজানের বিরোধিতা করে। আরে এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্র। বিভিন্ন মতদর্শের মত পার্থক্যের মানুষ থাকবে। আমরা গর্বের ভারতবর্ষে কত রাজনৈতিক দল আছে আপনারা জানেন? ভারতবর্ষে প্রায় ২৫০০ রাজনৈতিক দল আছে। তাহলে বলুন ২৫০০ যদি রাজনৈতিক দলের থাকে তাহলে আলাদা মত তো হবেই। তাহলে আপনি আমি আলাদা মতের জন্য কেন লড়াই ঝড়াবো? যে যার মতো ভাবে মানুষের কাছে আসবে, মানুষের কাছে ভোট চাইবে, মানুষের ইচ্ছা হলে ভোট দেবে, না ইচ্ছা হলে ভোট দেবে না। কিন্তু আজকে আমি কোনো দল দেখতে যাব না। মানুষ আতঙ্কিত, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। সেই জন্য আমি বড় বড় প্রোগ্রাম না করে ছোট ছোট এলাকায় চলে যাচ্ছি। মানুষ সরাসরি যাতে আমাকে প্রশ্ন করতে পারে। মায়েদের যে ভয় খাচ্ছে, ডাইরেক্ট মায়েরা যেন এখানে এসে জানতে পারে, মায়েদের কোনো কোশ্চেন থাকলে করতে পারবে, তার উত্তর আমরা দেব, আমি দেব। তা ক্লিয়ার মেসেজ, বুঝতে অসুবিধা কারো নয়। আপনারা আতঙ্কিত হবেন না, ঠান্ডা মাথায় আপনারা ফর্মগুলো ফিল আপ করুন। আমি আপনাদের কাছে একটা দাবি রাখবো, আমার দাবিতে আপনারা সাড়া দেবেন? একটু বলুন। আরে বাবা, জান টাকা পয়সা কিচ্ছু চাইবো না, আমি দাবি এতটুকুই রাখবো। আজকে আপনারা এখানে এসে সহজে ফর্ম ফিল আপ করার পদ্ধতিটা জেনে গেলেন তো। অনেকে এখানে আসতে পারেনি, একাধিক কারণ আছে। কাজের জন্য তারা লেদার কমপ্লেক্সে চলে গেছে, কলকাতায় চলে গেছে, মাঠে চলে গিয়েছে, এই 11টা বাজে আসতে পারেনি। তারা বাড়ি ফিরলে আপনাদের পাশের বাড়ির লোক, সে তাকে সহযোগিতা করবেন তো। অনেকে আসতে পারেনি, শাসকের একটু হুমকি চুমকি। আবার অনেক শাসক দলের মানুষ আসতে চাইলো, কি বলছে তাদের বিধায়কও শুনে সহজে ফর্ম ফিল আপ করবো, কিন্তু তাদের ওপর তাকে চেপে দিয়েছে, এই যেতে পারবি না। তাহলে আপনাদের কাজ কি হবে? পাশের বাড়ির লোকটাকে সহযোগিতা করা। পাশের বাড়ির লোকটা যদি তৃণমূলেরও হয়, আপনি নির্দ্বিধায় তাকে সহযোগিতা করবেন, একজন বিধায়ক এসে আপনাকে বলে যাচ্ছে। কারণ ওর ফর্ম ফিল আপটাও যাতে সঠিকভাবে হয় সেটাও দেখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। একটু মাথায় রাখবেন, মাদ্রাসা এই মসজিদ, এটা যখন কেড়ে নেওয়ার চক্রান্ত করছিল বিজেপি, ওর বিরুদ্ধে এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই মসজিদকে, এই ঈদগাহকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে মামলা করেনি, ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করে এই মাদ্রাসা মসজিদকে বাঁচানোর লড়াই আছে। সুতরাং ওর যে ওকে এই তৃণমূলের ভাইটা কি সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল, মুসলমানদের তাড়িয়ে দেবে বলেছিল। তাহলে যারা তৃণমূলের সিএ মুসলমান আছে তাদের কি রেখে দেবে? যদি তাড়াইতে সবাই কি তাড়াবে? যদি অসত্য কথা, তারপরও আমি বলছি, তাহলে তৃণমূলের মুসলমানটা কত তাড়াবে? তাহলে তৃণমূলের মুসলমানটাকে যন্ত্র রাখে, তার জন্য তৃণমূলের নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেনি। ভাঙড়ের বিধায়ক তখন হয়নি, তা আপনাদের ভাইজান ছিলাম, সুপ্রিম কোর্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে মামলা করেছিলাম। তখন দেখেনি কে তৃণমূলের মুসলিম, কে কংগ্রেসের মুসলিম, কে বিজেপির মুসলিম, কে আইএসএফ যদিও তখন হয়নি 2019 সালে, কে কোন দলের মুসলিম দেখেনি। এই যে আতঙ্কে আছে, তাড়িয়ে দেবে, এর বিরুদ্ধে মামলা করেছিলাম। তো আজকে এখানে দাঁড়িয়ে বলছি, এই কত খাবে? শুধু খাবার চাইছে এর বাপের কাছে এসে, দেখছি তো আমি যতবার এসছে একটা করে খাবার নিয়ে যাচ্ছে, আর আব্বা কিনে এসে দিচ্ছে। কি খাওয়া খাবে রে? আমার মতো মোটা হয়ে যাবে খেয়ে খেয়ে, ও দাঁতে পোকা লেগে যাবে। আর মিষ্টি দেখলাম তো, হাতে প্রথম এসেছিল মিষ্টি, তারপরে কি মাজা না কি খেলো, আবার দেখো টাকা দিয়ে যাই, দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না, আর যার আছে সে বলবে। তো কি বলছে ক্লিয়ার? তো আমি আজকে আপনাদের কাছে এই বার্তা দিচ্ছি যে মানুষের পাশে থাকতে হবে। মানুষ আজকে আতঙ্কিত, আতঙ্ক মুক্ত করতে হবে। আচ্ছা, আমি যখন এসআইআর হবে বলে গল্প শুনিয়েছিল, তখন কি বলেছিলাম? এসআইআর যদি বাঘ হয় আমরা বাঘ বন্দি করব। আজকে বলুন, বাঘকে বন্দি করা গেল কি গেল না? বলুন গেল কি গেল না? তবে বাঘ আমরা খাঁচা আমরা তৈরি করব, গেট আমরা করব, গেটও পর্যন্ত তৈরি করে দেবো, লকটা কিন্তু কে দেবে? বিএলও। খাঁচা আমরা শক্তিশালী খাঁচা বানালাম, লকটা যদি দুর্বল হয় কি হবে? বিপদ হয়ে যেতে পারে, বাঘকে আটকে রাখা যাবে না। তাই লকটা হচ্ছে বিএলওর স্টাম্প, সিগনেচার আর ডেট।
ওই লকটা আমরা ভুলবো না, অর্থাৎ গেট লক আমরা ভুলবো না। খাঁচা আমরা দায়িত্ব নিয়ে তৈরি করে দিচ্ছি, কিন্তু লকটা কার হাতে আছে? এই বিওলজি অফিসারের হাতে। ওই জন্য বলছি কারো হাতে, অন্য কারোর হাতে ফর্ম ছাড়বেন না। গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম, ছেড়েছিলাম কি ফেক ফার্জি ভিডিও ঘুরছে, এই বিএলও ঘুরছে। আজকে দেখুন মেন স্ট্রিম বা বিভিন্ন মিডিয়াতে পাবলিশড হয়েছে খবরটি। জাঙ্গিপাড়ার নাম দিয়ে চাইলে আপনি আসলে আমার কাছে ডকুমেন্টস আছে, দিতে পারি। তাহলে বুঝতে পারছেন? তাহলে আমাদের মাথায় রাখবো, যে অফিসারের হাত থেকে ফর্ম নিয়েছি সেই অফিসারকে ফর্ম দেবো, কিন্তু ফর্ম দেওয়ার সময় স্টাম্প, সিগনেচার, ডেটওয়ালা নিয়ে নেবো একটা কপি। নিয়ে ওটা একটা ছবি তুলে একটা দুটো জেরক্স করে রেখে দেবেন। একটু লক্ষ্য রাখবেন, ওই ছাগলে চিবিয়ে দিয়েছে, ইঁদুরে কেটে নিয়েছে, বাচ্চা ছিঁড়ে ফেলেছে, পানি পড়ে গেছে, তরকারি পড়ে গেছে, না হয় একটু যত্ন করে ওটা রাখবেন। আর চিন্তা করবেন না, কারণ আপনাদের বড় ভাইজান আমাকে অলরেডি বলে দিয়েছে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে যেভাবে মামলা করেছিস, তৈরি থাক পশ্চিমবাংলার কোনো দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে, মতুয়া, নমশূদ্র, যেই হোক না কেন, একটা বৈধ ভোটারের নাম যদি কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি। তাই আপনাদের বলবো কিভাবে মামলা করব, কোন কাগজের ভিত্তিতে মামলা করব। আপনাদের কাছে কাগজ আছে, কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন, গণনা ফর্ম জমা করেছিলেন, তার প্রমাণপত্রটা তো আগে লাগবে। সেটাই আপনাদের 2 কপির মধ্যে 1 কপি আপনাদের কাছে থাকবে। ওটা নিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাব, সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের হয়ে লড়াই করব। সে ঝাড়গ্রামের মানুষ হতে পারে, আর কাকদ্বীপের মানুষ হতে পারে, মতুয়াবাড়ির মানুষ হতে পারে, ফুরফুরা শরীফের মানুষ হতে পারে, আর ভাঙড়ের মানুষ হতে পারে, যে কেউ হতে পারে। যদি একটা ভোটারের নাম কাটা যায়, সে বিজেপির সমর্থক হতে পারে, তৃণমূলের সমর্থক হতে পারে, আইএসএফ এর বিরোধী হতে পারে, দেখার দরকার নয়। যারাই আইএসএফ এর সহযোগিতা চাইবে তার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, খাম চিহ্ন তার পাশে দাঁড়াবে, নওশাদ সিদ্দিকী তার পাশে দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা এইবার বলুন, ওই কে নাকি ঘাস মারা ওষুধ খেয়ে নিচ্ছে, কে গলায় টাঙিয়ে যাচ্ছে, কোনো দরকার আছে সব? কোনো প্রয়োজন আছে? সবের উত্তর তো আপনার কাছে রেডি। মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছে, আমি কি করব? উত্তর দেব, তাই তো? তাই তো নাকি? মাস্টার সাহেব প্রশ্ন করেছে, আমি উত্তর দেব। উত্তর দেওয়ার পরে উত্তর কপি মাস্টার সাহেবের কাছে সব চলে যাচ্ছে না, একটা করে আমার কাছে থাকছে তো, থাকছে না? রিসিপ্টটা থাকছে তো। এবার মাস্টার মশাই আমার উত্তরটাকে নিয়ে পুরো লাল কালি মেরে দিয়েছে। আমি সঠিক উত্তর দিয়েছি, আমার কাছে তো একটা কপি আছে। তাহলে মাস্টার সাহেব আমার সাথে ইনজাস্টিস করেছে, বৈষম্য করেছে। তাহলে মাস্টার সাহেবের বিরুদ্ধে আমাদের কি করতে হবে? মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করতে হবে। যে মাস্টার ভালো নয়, ওই মাস্টারের অপসারণ, মাস্টারের দায়িত্বে যারা আছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলন করতে হবে, আর বিচার ব্যবস্থার শরণাপন্ন হতে হবে। সেটা আমি করে নেবো, আপনারা নিশ্চিন্তে থাকুন, কায়ও ভয় পাবেন না। 2007 তারিখে, ফেব্রুয়ারির 7 তারিখে খসড়া লিস্ট বার হবে, সবার নাম আসবে। ঘটনাচক্রে আমি যদি বলি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যদি কারো নাম কেটে যায়, ভয় পাওয়ার দরকার নেই। আমাদের বুথের যে সমস্ত নেতৃত্বরা আছে ওদের সাথে যোগাযোগ করবেন, আর যে জেরক্স রিসিভ কপিটা আছে ওর হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা বুঝে নেব। তারপরেও বলছি তুমি একটু সরে আসো, দিকটায় তোমরা একটু সরে যাও তো, 1 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য সরো, 1 মিনিটের জন্য সরো, এদিকে আসো 1 মিনিটের জন্য। চলো, এখানে নাম্বার আছে, ওখানে ওনাকে বসতে তো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, 1 মিনিট, 1 মিনিট, এখানে আসো। আমি জানি ওই জন্য আমি হাতটা ধরলাম তো, আমি তো জানি ওই জন্য হাতটা। বসো, এখানে বসো, এখানে বসো। আমি তো অনেক কথা বললাম, একটু পিছিয়ে আসো। আপনাদের জন্য আমি একটা নাম্বার রেখেছি, মায়েরাও জানেন। কোনো এসআইআর নিয়ে কোনো দরকার লাগলে প্রথম আমাদের যারা আইএসএফ এর নেতৃত্বরা আছে বলতে পারেন, তারা না সমাধান করলে তাদেরকে 1 দিন টাইম দেবেন। যদি না সমাধান করতে পারে, দেখুন 7478101418, শুধুমাত্র এই নাম্বারটি ভাঙড়ের মানুষের জন্য। এই নাম্বারটি শুধুমাত্র ভাঙড়ের মানুষের জন্য। প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত এই নাম্বারটি খোলা থাকে। আপনাদের এসআইআর নিয়ে কোনো প্রশ্ন থাকলে, জানকারি থাকলে, জানতে ইচ্ছা হলে আপনারা সরাসরি ফোন করবেন। নাম্বারটি কত? আবার নোট করে রাখুন মায়েরা, 7478101418। এইটা এখন মাসখানেক চলবে। প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই নাম্বারটা চালু থাকে। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনাদের সমস্যা কিছু হলে
হয়তো এখানে সমাধান হচ্ছে না, আমরা ওখান থেকে আপনাদের সমাধান করে দেবো। আপনাদের সুবিধার্থে একটা নাম্বারও আমরা কি করেছি, চালু করেছি। এবার আজকের এইখানকার বক্তব্য এই পর্যন্ত সমাপ্ত করলাম। আমাদের এখানে আমি কিছুক্ষণ থাকবো, ফর্ম ফিল আপ চলবে। আপনারা যদি চান আমাদের এই ক্যাম্পে এসে আপনারা ফর্ম ফিল আপ করাতে পারেন, অথবা জেরক্স নিয়ে আসতে পারেন। এখানে ফর্ম ফিল আপ করানোর পরে আপনারা ওই জেরক্সের উপরে এখানে ফর্ম ফিল আপ করে দিলাম, বাড়িতে বসে সুন্দর করে আপনারা লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, ইংলিশে লিখতে হবে এরকম ব্যাপার নয়, বাংলাতেই লিখতে হবে এরকম ব্যাপার নয়। তবে আমি অনুরোধ করব, আমি বাংলাতেই লিখছি, সংখ্যাগুলো ফোন নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ, এপিক নাম্বার, বিধানসভা নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বারগুলো ইংলিশে দেন, বাকি যা আছে সব বাংলায় লিখুন। কারণ 2002-এর ভোটার লিস্টটাকে ফলো হবে। 2002-এর ভোটার লিস্টে বাংলায় আছে, সলিমউদ্দিনকে ছলিমউদ্দিন করে দিয়েছে, এই ধরনের অনেক বানান টানান ভুল আছে। তাহলে আমি বিতর্কে যাওয়ার প্রয়োজন নাই, বাংলাতেই লেখা হোক, আমি এটা চাই। কেউ যদি ইংলিশে লেখে কেউ ভুল করবে না। সকলে তাহলে ভয় কাটলো তো মা? আর ভয় আছে কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মা আমি বলছি আপনাকে, না আমার ফর্ম ফিল আপটা, আমি ফর্মটা ফিল আপ করে, আমার ফর্ম তো আমি ফিল আপ করে আমি সিগনেচার যদি সই করতে পারি করতে পারে, আর যদি সইয়ের না করতে পারলে যদি আঙুঠে ছাপ দিই, যারা সই করতে পারে না তারা আঙুঠা ছাপ। আপনি আমি সই করতে পারি, আমি সই করলে কোনো অসুবিধে নেই তো, কোনো অসুবিধা নেই মা। না পারলে তাদের জন্য আঙুঠা ছাপ। আপনি আর বলুন মা, বলুন কি?